হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস সিক্সের অঙ্কের ক্লাস। এখানে আমি অঙ্কের কষে দেখি 11 এর 1 তারিখ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, আমার পেজটিকে অবশ্যই লাইক করবে ও ফলো করবে। তো এখানে আছে এক দাগে ফাঁকা ঘর পূরণ করি। তাহলে এখানে অনেকগুলো ফাঁকা ঘর দেওয়া আছে আর কিছু হেডিং লেখা আছে। ঘন বস্তুর নাম, ভূমি, তল সংখ্যা, প্রান্তিকী বা ধার সংখ্যা, শীর্ষবিন্দুর সংখ্যা। এখানে প্রথমে আছে আয়তঘন। এর ভূমি কেমন লিখতে হবে, কটা তল আছে লিখতে হবে, কটা প্রান্তিকী আছে লিখতে হবে, আর কটা শীর্ষবিন্দু আছে সেটা লিখতে হবে। তো যদি আমরা আয়তঘন ছবি এখানে আঁকি, আয়তঘন বলতে আমরা ইট বা বাক্স এই টাইপের বস্তুগুলোকে সাধারণত আয়তঘন বলি, বা ঘরের চৌকাঠ ইত্যাদিকে আয়তঘন বলা যায়। দেশলাইয়ের বাক্স। তো আয়তঘন আঁকার সময় ভূমি, তল সংখ্যা, আচ্ছা, তো এখানে যেটা গুনে নেওয়ার বিষয় সেটা হচ্ছে প্রান্তিকী বা ধার সংখ্যা। তাহলে আমি আয়তঘন আঁকার জন্য যে কটা দাগ টানবো সেটা কিন্তু প্রান্তিকীর সংখ্যা বা ধার সংখ্যা। তাহলে আমি শুরু করি, তোমরা গুনবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে আমি এখানে 12খানা দাগ কেটেছি। তাহলে এখানে তো এখানে প্রান্তিকীর সংখ্যা বা ধার সংখ্যা হবে 12। আর এটা হলো এই আয়ত ঘন যেটা আঁকলাম তার ভূমি। তার ভূমি আমরা দেখতে পাচ্ছি এটা আয়তক্ষেত্রের মতো দেখতে। তো এখানে তো পরপর লিখবো। প্রথম হচ্ছে ভূমি। তো ভূমি হচ্ছে আয়তাকার। তল সংখ্যা আমরা জানি যে লুডোর ছক্কা বা ইট বা দেশলাইয়ের বাক্স এর 6টা তল থাকে। তাহলে তল সংখ্যা হলো 6। প্রান্তিকী বা ধার সংখ্যা এটা আমরা এক্ষুনি দাগ কেটে কেটে দেখালাম যে এটা 12 হবে। আর শীর্ষবিন্দুর সংখ্যা, তাহলে শীর্ষবিন্দুগুলো যদি গুনি, 1টা, 2টো, 3টে, 4টে, নিচে 4টে হয়ে গেল, উপরের 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে মোট শীর্ষবিন্দু আছে 8খানা। এরপরে ঘনক। তাহলে ঘনকও ঠিক একই রকমভাবে আঁকবো। ঘনকও আয়তঘনের মতো, কিন্তু আয়তঘনের যেমন এই বাহুগুলো ছোট বড় আছে, ঘনকের কিন্তু বাহুগুলো ছোট বড় নেই। তাহলে এটা দুই 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 দাগে ঘনক আঁকবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এখানেও পার্শ্ব প্রান্তিকী 12টা আছে। আর যেটা ভূমি, এই ভূমি কিন্তু বর্গক্ষেত্রের মতো দেখতে। তাহলে যেমন এটা একটা বর্গক্ষেত্র, প্রত্যেকটা তল বর্গক্ষেত্রের মতো দেখতে। যেমন লুডোর ছক্কা একটা ঘন আমরা জানি। তো লুডোর ছক্কার আমরা জানি 6খানা তল থাকে আর ধার সংখ্যা 12। তো যখন ঘনক বলছি, যেমন উদাহরণ হলো লুডোর ছক্কা, এর ভূমি আয়তক্ষেত্রের মতো দেখতে, অর্থাৎ ভূমি বর্গক্ষেত্রের মতো দেখতে, অর্থাৎ বর্গাকার। তল সংখ্যা আছে 6, প্রান্তিকের সংখ্যা 12, শীর্ষবিন্দু এখানেও আছে 8খানা। এরপরে প্রিজম, প্রথম যার ভূমি ত্রিভুজ আকার, তল সংখ্যা লিখতে হবে, প্রান্তিকের সংখ্যা লিখতে হবে, আর শীর্ষবিন্দুর সংখ্যা লিখতে হবে। তাহলে প্রিজম আঁকতে হবে। তো এখানে আমি একটা প্রিজম আঁকার চেষ্টা করছি। একটা ত্রিভুজ আঁকলাম আর ঠিক এর সমান্তরাল করে আর একখানা ত্রিভুজ আঁকবো। বাহুগুলো যেন এর বাহুগুলোর সাথে সমান্তরাল হয় পরপর। তো তাহলে এই যে ত্রিভুজ আকার ভূমি বলা আছে, যে ভূমি হচ্ছে ত্রিভুজ আকার, তাহলে প্রিজমটা কেমন দেখতে হবে? তো ঠিক যেরকম ত্রিভুজ আকার ভূমি, এর মতো করে আর একটা ত্রিভুজ এখানে এঁকে নিলাম। এবার এই ধারগুলো যোগ করব। তাহলে এটা পেয়ে গেলাম প্রিজম। তো প্রথমে আছে
এর তল সংখ্যা, এই একটা তল, এটা একটা দুটো তল, এটা একটা তিনটে তল, এটা একটা চারটে তল, আর ওই পেছনের তলটা, মোট 5খানা তল। তো যখন প্রিজম যার ভূমি একটা ত্রিভুজ, তল সংখ্যা হবে 5খানা, 5, আর প্রান্তিকী সংখ্যা বা ধার সংখ্যা এটা গোনা সোজা। এই ত্রিভুজটা আঁকার জন্য 1 2 3, এটা আঁকার জন্য আর 3, 1 2 3, তাহলে 3 3 6 7 8 9, তাহলে এর প্রান্তিকী সংখ্যা হচ্ছে 9। আর শীর্ষবিন্দুর সংখ্যা এখান থেকে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে শীর্ষবিন্দু 6খানা আছে, শীর্ষবিন্দুর সংখ্যা 6। এরপরে প্রিজম আঁকতে হবে যার ভূমি চতুর্ভুজাকার। তাহলে এখানে একটা প্রিজম আঁকবো যার ভূমি হচ্ছে চতুর্ভুজাকার। তাহলে চতুর্ভুজাকার ভূমি, এটা হলো ভূমি, এবং এই যে কৌণিক বিন্দুগুলো পরপর যদি যোগ করা হয় তাহলে কিন্তু আমরা একটা প্রিজম পেয়ে যাব। এটা একটা প্রিজম পেয়ে গেলাম। তো প্রথমে এর তল সংখ্যা, নিচে একটা তল, উপরে একটা তল, আর চারদিকে 4টে তল, তাহলে 4টে 5টা 6টা, তাহলে প্রিজম যার ভূমি চতুর্ভুজাকার এর তল সংখ্যা 6। এবার প্রান্তিকী সংখ্যা, এখানে প্রান্তিকী এটা আঁকার জন্য 1 2 3 4, এটা আঁকার জন্য 1 2 3 4, 1 2 3 4, অর্থাৎ 3 4 12টা, মোট 12খানা পার্শ্বপ্রান্তিকী আছে। আর শীর্ষবিন্দুর সংখ্যা এখানে 1 2 3 4 5 6 7 8, তাহলে শীর্ষবিন্দু আছে মোট 8খানা। পরবর্তী প্রিজম আঁকতে হবে যার পঞ্চভুজাকার যে প্রিজমটা। এটা একটা পঞ্চভুজ আঁকছি। পঞ্চভুজ মানে 5খানা বাহু আছে, আর ঠিক এর মতো করে আরেকটা পঞ্চভুজ উপরে আঁকবো। তাহলে এটা হয়ে গেল একটা প্রিজম যার ভূমি একটা পঞ্চভুজ। তো প্রথমে এখানে তল সংখ্যা, তাহলে তল সংখ্যা এখানে একখানা তল পঞ্চভুজ, এখানে একখানা তল, দুটো হলো, আর এই 5 ধারে 5খানা তল, তাহলে 5 ধারে 5খানা, ওপরে একখানা নিচে একখানা, তাহলে 6 7 তল আছে 7খানা। এবার প্রান্তিকী গুনতে হবে। প্রান্তিকী নিচে পঞ্চভুজ আঁকার জন্য 5টা, ওপরে পঞ্চভুজ আঁকার জন্য 5টা প্রান্তিকী, তাহলে 5 আর 5 10, 11 12 13 14 15, তাহলে এর প্রান্তিকী হচ্ছে 15টা। এরপরে বলতে হবে কি শীর্ষবিন্দু কটা আছে। শীর্ষবিন্দু এখানে গুনে নেওয়া যাবে। নিচে 5খানা 1 2
3 4 5 আর উপরে 5খানা 1 2 3 4 5, তাহলে 5 আর 5 10খানা শীর্ষবিন্দু। তাহলে এরপরে প্রিজম বলা আছে যার ভূমি হচ্ছে একটা ষড়ভুজ। তাহলে এর ভূমি এটা। হ্যাঁ, এটা একটা প্রিজম, এর ভূমি ষড়ভুজ। তো এখানে প্রথম তল সংখ্যার নিচে একটা ষড়ভুজ তল, উপরে একটা ষড়ভুজাকার তল, দুটো, আর এই 6টা ধারে আর 6টা তল, তাহলে 6, নিচে একটা 7, উপরে একটা 8, তাহলে এর তল সংখ্যা হলো 8টা। প্রান্তিকে গুনতে হবে। নিচে যেহেতু ষড়ভুজ 1 2 3 4 5 6, ওপরে 1 2 3 4 5 6, তাহলে 6 আর 6 12, আর ধারে 1 2 3 4 5 6, তাহলে 6 আর 6 12, 8 6, তাহলে 18, 3 6 18। আর শীর্ষবিন্দুর সংখ্যা গুনতে হবে। এখানে 6টা শীর্ষবিন্দু নিচে আছে, 1 2 3 4 5 6, 6টা উপরে আছে, 1 2 3 4 5 6, তাহলে 6 আর 6 মিলে হয়ে গেল মোট 12, তাহলে 12খানা শীর্ষবিন্দু। এরপরে আঁকতে হবে পিরামিড। পিরামিড আঁকতে হবে প্রথমে যার ভূমি একটা ত্রিভুজাকার, ভূমি ত্রিভুজাকার, এরকম পিরামিড আঁকতে হবে। তো এখানে ঠিক একটা ত্রিভুজ প্রথমে এঁকে নিতে হবে, আর একটা শীর্ষবিন্দু এখানে নিলাম। এখন এখান থেকে কৌণিক বিন্দু দুগুলো যুক্ত করে দেব। যুক্ত করে দিলে আমরা পেয়ে গেলাম একটা পিরামিড। এই পিরামিডের ভূমি এটা, এটা হলো পিরামিডের ভূমি, এটা হলো ভূমির কেন্দ্রবিন্দু। তো যাই হোক, তো এখন এই পিরামিডের প্রথমে লিখতে হবে তল সংখ্যা। তো তল সংখ্যা, এখানে একটা তল, আর এর জন্য একটা তল, এই বাহুর জন্য একটা তল, আর এই বাহুর জন্য আর একটা তল, তাহলে মোট নিচে একটা আর সাইডে 3টে, তাহলে মোট তল সংখ্যা হলো 4। তারপরে প্রান্তিকের সংখ্যা, প্রান্তিকের সংখ্যা দেখো গুনতে হবে কীভাবে, 1 2 3 4 5 6, প্রান্তিকে আছে 6টা। এবং শীর্ষবিন্দুর সংখ্যা, শীর্ষবিন্দুর সংখ্যা এখান থেকে গুনে নাও, 1 2 3 4, শীর্ষবিন্দু আছে 4টি। তারপরে চতুর্ভুজাকার পিরামিড আঁকতে হবে যার তল একটা চতুর্ভুজ। তো চতুর্ভুজটা এইভাবে আঁকবো। উপরে যে কোনো একটা, উপরে একটা বিন্দু নিতে হবে। এই বিন্দু দিয়ে প্রত্যেকটা বিন্দুর সাথে প্রত্যেকটা কৌণিক বিন্দু যোগ করতে হবে।
এটা হলো এর মাঝখান, তাহলে এটা ডবল দাগ পড়ে গেছে, এটা সিঙ্গেল দাগ হবে। তাহলে এটা একটা প্রিজম যার ভূমি একটা চতুর্ভুজ। তাহলে এর প্রথমে তল সংখ্যা বলতে হবে। তল সংখ্যা এই নিচে 4টে, এই ধারের জন্য একটা তল, এই ধারের জন্য একটা তল, এই ধারের জন্য একটা তল, আর এই ধারের জন্য আর একটা তল। তাহলে মোট তল হলো 4 ধারে 4টা, নিচে একটা, 5টা। এর তল সংখ্যা 5। এরপরে প্রান্তিকের সংখ্যা। প্রান্তিকের সংখ্যা এখান থেকে গুণে নেওয়া যাবে। 1 2 3 4 5 6 7 8। এর 8খানা প্রান্তিকই আছে। আর কৌণিক বিন্দুর সংখ্যা বা শীর্ষ বিন্দুর সংখ্যা গুনতে হবে। 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে শীর্ষবিন্দু আছে 5খানা। এবার পিরামিড আঁকতে হবে যার ভূমি একটা পঞ্চভুজ। এটা একটা পঞ্চভুজ আঁকলাম। আর শীর্ষবিন্দু একটা নিয়ে নিতে হবে, এটা শীর্ষবিন্দু। তো এখান থেকে এর শীর্ষবিন্দুর সাথে পঞ্চভুজের প্রত্যেকটা কৌণিক বিন্দু যোগ করতে হবে। এটা হলো এর তলের যে মাঝখান, ভূমির মাঝখান। তো প্রথমে তল সংখ্যা নিচে একটা তল আছে, এই বাহুর জন্য একটা তল, 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 আর এই বাহুর জন্য একটা তল। মোট 5খানা বাহু, মানে 5খানা তল সাইডে আছে, আর নিচে একটা তল আছে। তাহলে তল মোট 6টা। এরপরে প্রান্তিকের সংখ্যা। এটা প্রান্তিকী 1 2 3 4 5। তাহলে 5খানা প্রান্তিকী। আর নিচে আছে 1 2 3 4 5, নিচে 5টা। তাহলে 5 আর 5 মোট 10খানা প্রান্তিকী হলো। আর এখানে শীর্ষবিন্দুর সংখ্যা। তাহলে শীর্ষবিন্দু 1 2 3 4 5 6। তাহলে শীর্ষবিন্দু আছে 6টা, এখানে 6টা শীর্ষবিন্দু। তাহলে ষড়ভুজাকার যার তল, এমন একটা প্রিজম আঁকতে হবে। তো এভাবে এঁকে ফেলি। এখানে মনে করলাম শীর্ষবিন্দুটা আছে। তাহলে এখান থেকে 1 2 3 4 5 6। তো প্রথমে কি গুনতে হবে? প্রথম তল সংখ্যা। তাহলে এই বাহুর জন্য একটা তল, এটা এইভাবে, এই বাহুর জন্য আর একটা তল, এই বাহুর জন্য একটা, এই বাহুর জন্য একটা, এই বাহুর জন্য একটা, এই বাহুর জন্য একটা। 6টা বাহু আছে, তার পাশে 6টা তল, আর নিচে একটা বড় সাইজের তল, বা এই তলটা হলো ভূমিতল। তাহলে 6 দিকে 6টা আর একটা 7টা। তাহলে তল আছে এখানে 7খানা। এরপরে প্রান্তিকের সংখ্যা। প্রান্তিকী নিচে ষড়ভুজ, মানে 6খানা প্রান্তিকী আছে। 6খানার পরে এই 7 8 9 10 11 12। তাহলে মোট প্রান্তিকী আছে 12টা। এবং শীর্ষবিন্দু গুনতে হবে। তো শীর্ষবিন্দু গুনে দেখো 1 2 3 4 5 6 7। তাহলে শীর্ষবিন্দু আছে মোট 7খানা। তাহলে এই ছকটা কমপ্লিট হলো। এটা পুনরায় দেখে নাও।
তাহলে 1 এর দাগ হয়ে গেল। এবার 2 এর দাগ। 2 এর দাগে আছে ছবির সাথে ঘনবস্তুর নাম মিলিয়ে লিখি। তো এখানে 1 2 3 4টে ছবি দেওয়া আছে। তো এর মধ্যে কোনোটা পিরামিড হবে, কোনোটা চতুস্তলক হবে, কোনোটা ঘনক হবে, আর কোনোটা আয়তঘন হবে। তো এখানে প্রথম যেটা আছে এর তল আমরা তল সংখ্যা গুনব। 1 2 3 4 5 6, তাহলে 6টা তল। তাহলে 6টা তল যখন আছে, আর 6টা তল এবং প্রত্যেকটা তল এরকম 4 কোণা শেপের, প্রত্যেকটা তল 4 কোণা শেপের। তো এটা দিয়ে আমরা একটা এই আয়তঘন পাবো। এটা হলো আয়তঘন। দরকার এখান থেকে দেখতে পারো তোমরা যে এখানে তল সংখ্যা কিন্তু 6টায় আছে। আয়তঘন তল সংখ্যা 6, আর তলগুলো সব একটা একটা চতুর্ভুজ বা আয়তক্ষেত্র। এবার এটা আসি, এটা যদি এই 3 সাইড ভাঁজ করে উপরে তুলে দিই, তাহলে এটা দিয়ে একটা পিরামিড তৈরি হবে, যার তল সংখ্যা 1 2 3 4, চারটে তল আছে। এরকম একটা পিরামিড তৈরি হবে, যার ভূমি একটা এই ত্রিভুজ, ভূমিটা হবে ত্রিভুজ, আর এই 3টে পার্শ্বতল। তাহলে এখানে এটা হবে পিরামিড। তারপরে এটা আসি, এটা দেখো, এটা যদি ঠিকঠাক করে ভাঁজ করি আমরা, তল 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এটা প্রত্যেক 6টা তল এবং প্রত্যেকটা তল বর্গক্ষেত্রের মতো দেখতে। এটা আমরা জানি ঘনকের প্রত্যেকটা তল বর্গক্ষেত্রের মতো দেখতে হয় এবং 6টা তল হয়। তাহলে এই ছবিটা দিয়ে আমরা ঘনক আঁকতে পারবো। এবার আসি এই ছবিটা, এর ভূমিতল হচ্ছে আয়তাকার এবং পার্শ্বতলগুলো সব ত্রিভুজাকার। তাহলে এটা হলো একটা এটা হলো পিরামিড, এটা হলো একটা পিরামিড। আর এই পিরামিডটা ঠিক এরকম, কিছুটা এরকম দেখতে। তাহলে এই পিরামিডটা হবে, এখানে লিখব পিরামিড, যার ভূমিতল এই আয়তক্ষেত্র এবং প্রত্যেকটা পার্শ্বতল ত্রিভুজের মতো দেখতে। তাহলে এটা হবে পিরামিড। আর যেটা আমরা আয়তঘন লিখেছি, এই ছবিটা আবার আয়তঘন যা হয় চতুস্তলক, আয়তঘনকে আমরা চতুস্তলকও বলতে পারি, অর্থাৎ এটাকে আমরা চতুস্তলকও বলতে পারি। এই আয়তঘনটাকে চতুস্তলকও বলতে পারি। চ তয়স্যু দন্ত শয়তয় লক চতুস্তলক। তাহলে এটা আয়তঘন বা চতুস্তলক, এটা হচ্ছে ঘনক, এটা পিরামিড, আর এটাও কিন্তু পিরামিড। ও চতুস্তলক বলতে, আচ্ছা চতুস্তলক বলতে এটা চতুস্তলক, এটা চতুস্তলক, এটা চতুস্তলক নয়, এটা চতুস্তলক, এটা কিন্তু চতুস্তলক নয়। আচ্ছা 3 দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লিখি। পাশের কোনটি আয়তঘন নয়? পাশের কোনটি আয়তঘন নয়? আয়তঘন বলতে ইট, ছক্কা, বই না বোতল? আমরা জানি বোতল কোনো আয়তঘন নয়, কারণ বোতল চোঙের মতো দেখতে। পাশের কোনটির আকার চোঙের মতো? এটা রাবার, ডাস্টার, দুধের কৌটো নাকি বল? এখানে উত্তর হবে দুধের কৌটো। দুধের কৌটো চোঙের মতো দেখতে, বল গোলকের মতো, ডাস্টার আয়তঘন, আর রাবারও কিন্তু আয়তঘনকের মতো দেখতে। কেবল দুধের কৌটোটা এটা চোঙের মতো দেখতে। একটা তল দিয়ে তৈরি ঘনবস্তু হলো ছক্কা, পেন্সিল, খাতা নাকি বল? আমরা জানি বলের একটাই তল হয়, সুতরাং এটা উত্তর হবে বল। খাতার তল কিন্তু অনেকগুলো হয়, খাতার তল 6টা হয়। পেন্সিলের তল, এটা যদি পেন্সিল ভাবি, এখানে কিন্তু অনেকগুলো তল হয়, একটা সমান্তল, একটা বক্রতল, আর এটাও বক্রতল। আর ছক্কা 6টা তল হয় আমরা জানি। এরপরে 6 দাগে যে পাশের কোনটি ঘনক তৈরি করবে না? আচ্ছা, পাশের কোনটি ঘনক তৈরি করবে? তো এখানে ঘনকের তল সংখ্যা 6টা থাকে। এখানে তল আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তো ঘনক তৈরি করবে না যেটা 6টা তল নেই সেটা, কারণ ঘনকের 6টা তল হয়। তাহলে এই 2 নাম্বার অপশানে যে ছবিটা আছে 1 2 3 4 5, এর 5খানা তল আছে, সুতরাং এটা ঘনক তৈরি করবে না। এরপরে আছে দেখো 4 দাগ। 4 দাগে নিচের প্রদত্ত বিন্দুগুলি নির্দেশ মতো পেন্সিল দিয়ে যোগ করি ও কি পাই দেখি ও লিখি। তাহলে এই যে বিন্দুগুলো আছে পরপর যোগ করতে হবে। তো প্রথমে যোগ করি 1 2 3 4 1, 1 2 3 4 1।
এটা যোগ করাই আছে। তারপরে 1 5 6 4 1, এটা হলো 5, এটা হলো 6, এটা হলো 4, 1 5 6 4। তারপরে 2 7 8 3, 2 7, তারপর এখান থেকে 8, এখান থেকে 3, তারপরে আছে 5 7 ও 6 8, 5 আর 7 যোগ করতে হবে, 5 7 ও 6 8। তাহলে দেখো এইভাবে যোগ করে আমরা একটা আয়তঘন পেলাম। তাহলে যোগ করি ও কি পাই লিখি। তাহলে এখানে আমরা একটা আয়তঘন পেয়েছি, তাহলে এটা লিখবো আয়তঘন। এরপরে এটা আছে 1 2 3 4 1, 1, এখানে 2, এখান থেকে পর্যন্ত 3, 3, এটা এখান থেকে পর্যন্ত 4, আর এটা এখান থেকে পর্যন্ত 1। তারপরে 4 5 6 3, 4 5 6 3, এটা 4 5 6 3, 4 5 6 3 হলো 1 9 7 8 1, 1 9 7, 1 9 7 8, 1 9 7 8 1, 1 9, তারপর এটা আছে 7। তো এটা বেঁকে যাচ্ছে, সুতরাং এটা স্কেল দিয়ে টেনে দিই। এক 9 7, তারপরে আছে 8, তারপরে আছে 1 9 7 8 1, এটা তো একই সাথে যোগ করাই আছে এই পর্যন্ত। তারপরে 5 7, এই 5 এবং 7 যোগ করতে হবে, আর তারপরে 4 8, 4 এবং 8, এটা যোগ করাই আছে। তাহলে 1 9 7 8 1, 1 9 7 8 1। তো এটা এইরকম হবে। তো যাই হোক, যেভাবে নির্দেশ দেওয়া আছে 4 8, এটা 4 8, এটা 4 8 হলো। তাহলে 1 2 3 4 1, 1 2 3 4 1, 4 5 6 3, তাহলে এটা যাই হোক, এখানে কোনো পরিষ্কার ছবি আসছে না বা কোনো শেপ আসছে না, এখান থেকে বলা যাচ্ছে না। আর এটা ফাঁকা আছে। ছবিতে প্রদত্ত বিন্দু যোগ করে আয়তঘন করি ও কি কি বিন্দু যোগ করলাম নাম দিই ও লিখি। তাহলে এখানে ছবিতে পরপর যোগ করে আমরা আয়তঘন আঁকতে পারবো। তো এখানে যদি স্কেল ব্যবহার করি আমরা, এখান থেকে এই পর্যন্ত যোগ করলাম, এখান থেকে এই পর্যন্ত নিলাম। তাহলে প্রথম 1 2 3 4 5, 1 2 3 4, 1 2 3 4 5, 5, এটা 1, এটা 5। তারপরে বা 1, এটা এইভাবে না লিখে লিখি 1 5। আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত যাব, আর এখান থেকে এই পর্যন্ত যাব। কি কি যোগ করলাম সেটা পরে লিখছি। আর পরের ক্ষেত্রে এটা আর এটা, তো এইখান থেকে এই টানলাম, এখান থেকে এই পর্যন্ত টানলাম, এর সাথে এটা, এর সাথে এটা, তারপরে এগুলো টেনে দিলাম।
তো এখানে করেছি কি, এখানে 2 লিখবো, 1 2 3 4, তাহলে 1 2 3 4 এঁকেছি প্রথমে, তারপরে 5 6 7 8, 5 6 7 8, 5 6 7 8 5, এটা 1 2 3 4 1, তারপরে এঁকেছি, আচ্ছা এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবারে 1 8 4 5, 1 1 8 4 5, 1 8 4 5, তারপরে আছে 2 7, তারপরে আছে 3 6, এগুলো পরপর যোগ করলাম। তাহলে এখানে পেলাম একটা আয়তঘন বা সমকোণী চৌপল, আয়তঘন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।